ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাইতি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমি সোমনাথ মাইতি আর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। আজকে কিন্তু আমরা কোনো ম্যাথমেটিক্সের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব না। আজকে আমরা ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার রাসায়নিক গণনা নিয়ে আলোচনা করব। আর এই রাসায়নিক গণনা থেকে বেসিক্যালি তোমাদের কিন্তু শুধুমাত্র অঙ্ক আসবে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একবার লাইক আর তোমার বন্ধুদের মধ্যে একবার শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই একটা লাইক তো হওয়াই, একটা সাবস্ক্রাইব তো হওয়াই উচিত। আর তার পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করা উচিত, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে অবশ্যই সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে আমরা আজকে যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনা করছি আর তার ডেফিনেশন জানবো না বা তার সংজ্ঞাটি কি সেটা জানবো না, তা কি হয়? তাহলে সবার আগে আমাদেরকে জানতে হবে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থে রূপান্তরিত হয়। দারুণ কথা। কি বলছে? রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এমন এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক পদার্থ পরস্পরের সাথে মিলিত হয়ে বা একত্রিত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ গঠন করে। তার একটা উদাহরণ আমি কিন্তু এখানে অলরেডি দিয়ে রেখেছি, যেখানে কার্বন আর অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করছে কার্বন ডাই অক্সাইড। এখানে কার্বন আর অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড গঠন করছে। তাহলে এই যে পুরো প্রসেসটি, তার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। ওকে, এবার আমরা জানবো হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার এই বাঁ দিকে যারা রয়েছে অর্থাৎ কার্বন আর অক্সিজেন, এদের পরিচয় কি আর কার্বন ডাই অক্সাইডটাই বা কি। এখানে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলিকে আমরা বলে থাকি বিকারক বা বিক্রিয়ক পদার্থ। অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়ার কার্বন আর অক্সিজেন যেহেতু বিক্রিয়া করছে, তাই এদেরকে আমরা কি বলে থাকি? বিক্রিয়ক পদার্থ। বিক্রিয়ক বিক্রিয়ক পদার্থ। আচ্ছা, আর এখানে কার্বন ডাই অক্সাইড কি? বিক্রিয়াজাত পদার্থ। কেন? রাসায়নিক বিক্রিয়ায় ফলে নতুন ধর্ম বিশিষ্ট যে পদার্থ উৎপন্ন হয় তাকে আমরা বলে থাকি বা তাদেরকে আমরা বলে থাকি বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা জানবো রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। দেখো, রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ আমি এখানে 4টে দিয়েছি ঠিকই, কিন্তু আরো হয়। হ্যাঁ, আরো ভেতরে ঢুকতে হবে, সেখানে আরো বিভিন্ন ধরনের বিক্রিয়ার নাম আছে। তো মূলত আমরা 4 ধরনের বিক্রিয়া শুনে থাকি। একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, 2 হচ্ছে বিয়োজন বিক্রিয়া, 3 হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, 4 হচ্ছে দহন বিক্রিয়া। তো এইগুলোর সম্পর্কে আমরা একটু হালকা করে আলোচনা করে নিই। এখানে আমরা কিন্তু এর সম্পর্কে কিছু আলোচনা করিনি, জাস্ট নামটা দিয়ে রেখে দিয়েছি। একটু তোমাদের সাথে শেয়ার করে নিই বিষয়টা। সংযোজন বিক্রিয়া বলতে কি বোঝাচ্ছে? সংযোজন কথাটার মধ্যে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিছুটা, যে কোথাও না কোথাও দুই বা ততোধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটাই পদার্থ গঠন করছে, অর্থাৎ একটি বিক্রিয়াজাত পদার্থ গঠিত হচ্ছে। তাহলে এখানে যখন বিক্রিয়ক এক বা একাধিক বিক্রিয়ক যখন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ গঠন করছে, তখন মানে এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি সংযোজন বিক্রিয়া। নাম্বার টু আমরা জানবো, আমরা কি জানবো সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়াটা কি? বিয়োজন বিক্রিয়া হচ্ছে যখন
যখন একটি মাত্র বিক্রিয়ক পদার্থ বিভাজিত হয়ে দুই বা ততোধিক পদার্থ উৎপন্ন করে, বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, তখন সেই ধরনের বিক্রিয়াকে আমরা বিয়োজন বিক্রিয়া বলে থাকি। আচ্ছা, তোমাদের একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কি বলেছিলাম আমি একটু আগে, যে এ আর বি যদি দুটি বিক্রিয়ক পদার্থ হয়, তারা যুক্ত হয়ে বিক্রিয়াজাত পদার্থ এবি গঠন করবে। বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে না, একটি মাত্র বিক্রিয়ক পদার্থ ভেঙে গিয়ে দুই বা ততোধিক বিক্রিয়াজাত পদার্থ গঠন করবে। আর প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কি, যখন যখন দু ধরনের বিক্রিয়ক আছে, তো প্রথম যে বিক্রিয়ক রয়েছে তার অধাতব অংশ বিক্রিয়াজাত পদার্থতে যেটা দেখা যায় যে ওর অধাতব অংশ যে আরেকটি বিক্রিয়ক রয়েছে তার ধাতব অংশের সাথে যুক্ত হয়ে যায়। অর্থাৎ তোমাদেরকে যদি একটু ভেঙে বলি তাহলে বুঝতে পারবে তোমরা। ধরো এ বি এর সাথে বিক্রিয়া হচ্ছে সি এর, তো এরা পরস্পরে মানে এদের মধ্যে বিক্রিয়া হয়ে এ হয়ে গেল একা, আর বি এর স্থানান্তরণ ঘটলো, বি এর স্থানান্তরণ হয়ে সি বি হলো। ঠিক আছে? আচ্ছা, মাথায় রাখবে একটা জিনিস হালকা করে বলে দিই, সেটা হচ্ছে এ আর বি। ধরো এ বি নিয়ে আমরা এ বি নিয়ে একটা পদার্থ গঠন করলাম। তো এখানে এ হচ্ছে ধাতব আর বি হচ্ছে অধাতব অংশ। ঠিক আছে? আচ্ছা, দহন, দহন বিক্রিয়ার ক্ষেত্রে একটা স্পেশালিটি রয়েছে। দহন বিক্রিয়ায় প্রথম কথা, ধরো কোনো একটা দাহ্য পদার্থ, মানে যাকে দহন করা যায় এরকম দাহ্য পদার্থ রয়েছে, তার সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটে, তার সাথে কার বিক্রিয়া ঘটে, অক্সিজেনের বিক্রিয়া ঘটে। ঠিক আছে? দাহ্য পদার্থের সাথে অক্সিজেনের বিক্রিয়া হয়ে কি তৈরি করব, সবার আগে যেটা মানে তৈরি হয় সে তার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তার সঙ্গে তৈরি হবে জল, আর তার সঙ্গে শক্তি টক্তি যদি উৎপন্ন হয় শক্তি উৎপন্ন হবে। ঠিক আছে? এটুকু বোঝা গেল, এটা দহন বিক্রিয়ার ক্ষেত্রে বেসিক্যালি হয়ে থাকে। আচ্ছা, এইবারে আমরা কিন্তু আস্তে আস্তে ভেতরে যাচ্ছি রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত বা সম্পর্কিত ভরের নিত্যতা সূত্র। আচ্ছা, একটা কথা বলি, তোমাদের রাসায়নিক বিক্রিয়া একটা নর্মাল কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিলাম। তো এরপরে তোমাদের মাথায় নিশ্চয়ই এসছে যে বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থের মধ্যে কিছু মানে ভরের কি কোনো পরিবর্তন হয়? নিশ্চয়ই তোমাদের মধ্যে এই প্রশ্নটা নিশ্চয়ই জেগেছে। আমি বলবো না, ভরের কোনো রকম পরিবর্তন করা সম্ভব নয়। আমি যদি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেও ভরের নিত্যতা সূত্র অ্যাপ্লাই করি, সেখানে আমরা কি দেখতে পাবো? সূত্রটা প্রথমে বলে নিই, তারপরে তোমাদের বোঝাচ্ছি। যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ সমূহের মোট ভর বিক্রিয়কের মোট ভরের সমান হয়। বিক্রিয়ার ফলে মোট ভরের কোনো পরিবর্তন হয় না। দারুণ ব্যাপার। আমরা রাসায়নিক বিক্রিয়াতেও দেখতে পাচ্ছি যে ভরের কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয় না। দারুণ। শক্তির নিত্যতার সূত্র যেরকম ভাবে সব জায়গায় অ্যাপ্লাই হয়েছিল বা সব জায়গায় খেটেছিল, ভরের নিত্যতার সূত্রটাও কিন্তু ঠিক তেমন ভাবে বিভিন্ন জায়গায় খাটছে। তাহলে এখানে আমরা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে রাসায়নিক বিক্রিয়ায় বলছে বিক্রিয়কের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান। তাহলে বিক্রিয়কের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান, ওনারা এটাই বলতে চেয়েছিলেন। ঠিক আছে? রাসায়নিক বিক্রিয়ার তার মানে রাসায়নিক বিক্রিয়া ভরের নিত্যতা সূত্র নিশ্চয়ই মেনে চলে, রাসায়নিক বিক্রিয়া ভরের নিত্যতা সূত্র মেনে চলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এবার মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ধ্রুবক। কি বলছে? মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ধ্রুবক, অর্থাৎ বিক্রিয়ার পূর্বে পরমাণুগুলির মোট সংখ্যা
বিক্রিয়ার পরে পরমাণুগুলির মোট সংখ্যার সমান হবে। তাই রাসায়নিক সমীকরণের উভয় দিকের মধ্যে সমতা বিধান করা হয়, অর্থাৎ সমতাযুক্ত সমীকরণের উভয় দিকে ভরের পরিমাণ সমান থাকে। দারুণ জায়গা এই জায়গাটা। বিষয়টা হচ্ছে মৌলের বলছে নাকি আপেক্ষিক পারমাণবিক ভর সমান থাকে। আচ্ছা, মানে এক কথায় বলতে তোমার এই যে বিক্রিয়ক পদার্থে, ঠিক আছে, যে মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান হয়, তাহলে এদের মোট ভর এর মোট ভরের সমান হয়। এর মোট ভর এখানকার মোট ভরের সমান, মোট ভরের সমান সমান। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে একটা ওয়ার্ড সম্পর্কে সবার আগে একটা ধারণা হয়ে গেল, সেটা হচ্ছে সমতাযুক্ত সমীকরণ। সমতাযুক্ত সমীকরণ থাকতে হবে। তার মানে তুমি যে কোনো রাসায়নিক বিক্রিয়া নর্মাল ভাবে লিখে দিলে, তারপরে তার উপর ভিত্তি করে রাসায়নিক গণনার অঙ্ক করলে তোমার অঙ্ক ভুল হবেই। কারণ ভরের নিত্যতা সূত্রের ক্ষেত্রে যদি রাসায়নিক বিক্রিয়াকে যদি ভরের নিত্যতা সূত্র মেনে চলতে হয়, তাহলে সেই রাসায়নিক বিক্রিয়াকে অবশ্যই সমতা বিধান যুক্ত হতে হবে। সমতা বিধান যুক্ত হতে হবে, খুব গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে, তাহলে তোমরা যদি একটু লক্ষ্য করো, তাহলে এই জায়গাটা আমি এই যে উদাহরণটা দিয়েছি, এই উদাহরণটাকে আমরা একটুখানি আলোচনা করব। এখানে দেখো ফেরিক ক্লোরাইড, এখানে ধরো হাইড্রোজেন সালফাইড গ্যাস, এরা দুজনই হচ্ছে বা এই দুটোই হচ্ছে এক একটি বিক্রিয়ক পদার্থ, এবং এরা বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে। হ্যাঁ, এই তিনটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে। এখন এখানে দেখো, এখানে আমরা এবারে কি করলাম, এই যে পাশে তোমরা যে 2 দেখতে পাচ্ছ, এখানে 2 দেখতে পাচ্ছ, এখানে 2 দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটি একটি সমতা বিধানযুক্ত রাসায়নিক সমীকরণ। সমতা বিধান যুক্ত রাসায়নিক সমীকরণ। সমতা বিধানযুক্ত রাসায়নিক সমীকরণ। তাহলে সমতা বিধান তাহলে কেন করলাম, যাতে এই যে সমীকরণটা আমি এখন দেখতে পাচ্ছি, এটি কিন্তু পুরোপুরি ভরের নিত্যতা সূত্র মেনে চলছে, পুরোপুরি ভরের নিত্যতা সূত্র মেনে চলছে। খুব গুরুত্বপূর্ণ জায়গা আর এটাই অরিজিনাল রিয়াকশন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটুকু তোমাদের কাছে ক্লিয়ার হলো, আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবারে আরেকটা জিনিস বলি, এখানে যে কথাটা বলেছিল বিক্রিয়ার পূর্বে পরমাণুগুলির মোট সংখ্যা একটু বলি। ধরো এই যে তোমরা কম্পাউন্ডটাকে দেখতে পাচ্ছ, এই কম্পাউন্ডে আয়রন মানে আয়রন পরমাণু যেটাকে দেখতে পাচ্ছি দুটো রয়েছে, এখানেও আয়রন পরমাণু কিন্তু দুটোই থাকবে। এরপর ক্লোরিন পরমাণু কতগুলো থাকবে, 3 দুগুণে 6টি, এই 2 গুণ 3, ঠিক আছে, 3 গুণ 2 গুণে 6টি থাকবে। এখানে কটা রয়েছে, এখানে 4টে রয়েছে দেখতে পাচ্ছি। আর এইখানটায় দেখো, এই যে দুইটা এখানে বসিয়েছিলাম না, এই দুইটা হচ্ছে, ধরে নাও হাইড্রোজেনও দুটো রয়েছে, ক্লোরিনও কিন্তু দুটোই থাকছে। তাহলে ক্লোরিন এখানে দুটো, এখানে 4টে, তাহলে টোটাল কত হয়ে গেল, এখানে 4টে আর এখানে দুটো, হয়ে গেল হচ্ছে 6টা। কথা বোঝাতে পারছি? এপাশেও দেখো 6টাই আসছে ক্লোরিন। হাইড্রোজেন এপাশে দুটো রয়েছে, এপাশেও দেখো দুটোই থাকবে। সালফার এখানে একটা রয়েছে, এখানে সালফার কিন্তু একটাই রয়েছে।
এটুকু তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরে গেলে। তো সেই জন্য বলছে পরমাণুগুলির মোট ভর কিন্তু সমান থাকে, আর সমতা বিধানের মাধ্যমে সেটাই বেসিক্যালি করা হয়। ওইটা মানে পরমাণুগুলোকে যদি সমান করে দেওয়া যায় তাহলে তাদের কিন্তু ভর সমান থাকবে। দ্যাট মিনস বিক্রিয়কের ভর বিক্রিয়াজাত পদার্থের ভরের সমান হবেই। নেক্সট, এবারে আমাদের কিন্তু অতীব গুরুত্বপূর্ণ একটা জায়গা জানতে হবে, সেটা হচ্ছে রাসায়নিক গণনা করার জন্য প্রধান শর্তগুলো কি 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 শর্ত আমাদেরকে মেনটেন করতে হবে। আমি অবশ্য আগের পেজে আলোচনাটা করে দিয়েছি, তবুও একবার বলে দিই। 1 নম্বর, একটি সুষম রাসায়নিক সমীকরণ ব্যবহার করা এবং যেখানে বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের মোট ভর ও পরমাণু সংখ্যা সমান থাকে। এটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আমি আগের পেজেই আলোচনা করেছি। নেক্সট হচ্ছে এছাড়া নির্দিষ্ট পদার্থের আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর, মোল সংখ্যা সঠিকভাবে ব্যবহার করতে হবে। অবশ্যই সঠিকভাবে ব্যবহার না করলে তোমার অঙ্ক মিলবে না। নাম্বার 3, ঐকিক নিয়ম বা সমানুপাত ব্যবহার করে প্রয়োজনীয় তত্ত্ব বের করতে হবে। এবং গণনার ক্ষেত্রে একটাই পদ্ধতি, যা পদ্ধতি ব্যবহার করবে একটা। যদি কিলোগ্রাম ব্যবহার করো অর্থাৎ এসআই ব্যবহার করো, সব জায়গায় এসআই ব্যবহার করতে হবে। যদি সিজিএস ব্যবহার করে থাকে তাহলে সব সময় তুমি সিজিএসই ব্যবহার করবে। তাহলে যেমন সিজিএস অথবা এসআই ও একক ব্যবহার করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 3টে পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এইগুলো কিন্তু তোমাদের রাসায়নিক গণনা অঙ্ক করার ক্ষেত্রে হেল্প করবে। এবারে আমাদের বেশ কিছু পূর্ব পরিচিত বিষয় একটু আমরা আলোচনা করে নিই এবং তোমরা সেটা মনে করে নাও। দেখো, 1 মোল পদার্থের মধ্যে কণার সংখ্যা, কণা বলতে এখানে অণু হতে পারে, পরমাণু হতে পারে, ইলেকট্রন হতে পারে ইত্যাদি, অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা নির্ধারিত হয়, যা প্রায় 6.022 ইন্টু 10⁻23। ওকে, অ্যাভোগাড্রো নাম্বার। এবার অর্থাৎ দিয়ে আরেকটা বলছে ধরো একটা উদাহরণ দিয়েছে আর কি। 1 মোল জলে 6.022 ইন্টু 10⁻23টি অণু রয়েছে, মানে জলের অণু রয়েছে। জলের মধ্যে জলের অণু রয়েছে, তাহলে জলের অণু কতগুলো রয়েছে? জলের অণু রয়েছে 6.022 ইন্টু 10⁻23। আবার 1 মোল জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা, দেখো জলের সংকেত কি? জলের সংকেত হচ্ছে H2O। তাহলে এই H2O এর মধ্যে তুমি একটা জিনিস লক্ষ্য করো, অক্সিজেন পরমাণু কটা রয়েছে? অক্সিজেন পরমাণু কটা রয়েছে? অক্সিজেন পরমাণু একটাই রয়েছে। আর হাইড্রোজেন পরমাণু কটা রয়েছে? দুটো রয়েছে। তাহলে অক্সিজেন পরমাণু রয়েছে একটা আর হাইড্রোজেন পরমাণু রয়েছে দুটো। তাহলে অক্সিজেন পরমাণু যদি একটা, জলের অণুতে অক্সিজেন পরমাণু যদি একটাই থাকে, তাহলে 6.022 ইন্টু 10⁻23টি জলের অণুতে অক্সিজেন পরমাণু কতগুলো থাকবে? নিশ্চয়ই ওই সেম সংখ্যক থাকবে, 6.022 ইন্টু 10⁻23। তাহলে তোমরা বন্ধুরা বলতে পারো যে তাহলে হাইড্রোজেনটাও কি সেম থাকবে? না, তুমি দেখতে পাচ্ছ একটা জলের অণুতে হাইড্রোজেন পরমাণু রয়েছে দুটো, তাহলে নিশ্চয়ই 6.022 ইন্টু 10⁻23টি জলের অণুতে কতগুলো হাইড্রোজেন পরমাণু থাকবে? আমরা এখানে একটুখানি ক্যালকুলেশন করে দেখে নিই। তাহলে হাইড্রোজেন পরমাণু কতগুলো থাকবে? হাইড্রোজেন পরমাণু থাকবে 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23টি। তাহলে এখান থেকে পেলাম 12.044 এত ইন্টু 10⁻23। তাহলে এতগুলো হাইড্রোজেন পরমাণু থাকবে। কথা বোঝাতে পারছি? এবার চলে আসি নেক্সট পার্টে, সেটা হচ্ছে প্রতিটি জলের অণুতে একটি অক্সিজেন পরমাণু থাকে এবং 1 মোল জলে অ্যাভোগাড্রো সংখ্যক জলের অণু থাকে। এটা তো আমরা এক্ষুনি দেখলাম, সেটা নিয়ে আলোচনা করার দরকার নেই আর।
এবারে এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে আমরা 1 মোল যে কোনো গ্যাসের আয়তন দেখতে পাই 22.4 লিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 22.4 লিটার। তার মানে 1 মোল যে কোনো গ্যাসের ধরো অনুসংখ্যা হচ্ছে ওই অ্যাভোগাড্রো নাম্বার, আবার 1 মোল যে কোনো গ্যাসের আয়তনটা কত, সেটা হচ্ছে 22.4 লিটার, অথবা 22400 ml। ml মানে মিলিলিটার। তারপরে হচ্ছে এসটিপি তে 1 লিটার হাইড্রোজেনের ভর, 1 লিটার হাইড্রোজেনের ভর, সরি, সেটা হচ্ছে 0.089 গ্রাম। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। গ্যাসের আপেক্ষিক আণবিক ভর m ইজ ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব d। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, এটা মনে রাখো। নেক্সট নেক্সট আমাদের কি মনে রাখতে হবে, মানে এতগুলো জিনিস আমাদের কিন্তু মানে রাসায়নিক গণনার অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগাতে হবে। তাহলে এইবারে আমরা দিয়েছি এখানে মৌলের, এখানে দিয়েছি আমরা মৌলের নাম, আর তার সঙ্গে দিয়েছি পারমাণবিক গুরুত্ব। গাণিতিক সমস্যার জন্য আগেই বলে দিচ্ছি, গাণিতিক সমস্যার জন্য, কারণ এখানে যে নাম্বারগুলো লিখেছি এইগুলো অ্যাকিউরেট নাম্বারটা লিখেছি, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু ওই অ্যাপ্রক্সিমেট নাম্বারগুলো লিখিনি এখানে। সো চলো দেখা যাক। মানে অ্যাপ্রক্সিমেট বলতে তোমার ধরো ডেসিমাল নাম্বার দিয়ে লিখিনি। কেন? কারণ আমাদের আমাদের দেখো অঙ্কে যতটুকু দরকার আছে বা যতটা দরকার আছে তোমাদের ক্লাস 10-এ ততটাই ঠিক আছে। তো ফার্স্ট অফ অল হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত ছিল? 1, কিন্তু অ্যাকচুয়ালি ওর পারমাণবিক গুরুত্ব কত ছিল? 1.008, এটা এরকম ছিল, ঠিক আছে। কিন্তু আমি কেন লিখতে যাব, আমি এটাই লিখেছি। বুঝতে পেরেছো? আশা করি বোঝাতে পেরেছি যে এই এই জন্যই আমি এখানে একদম ডিরেক্ট নাম্বারগুলো ইউজ করেছি। যেমন অক্সিজেন রয়েছে, অক্সিজেনটা খুবই গুরুত্বপূর্ণ, বা নাইট্রোজেন রয়েছে, প্রত্যেকটা এখানে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা, মানে হোল যদি দেখতে হয় এই পুরো চার্টটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট। নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব 14, কার্বনের হচ্ছে 12, সোডিয়ামের হচ্ছে 23, ম্যাগনেসিয়ামের হচ্ছে 24, সালফারের হচ্ছে 32, পটাশিয়ামের হচ্ছে 39, ক্যালসিয়ামের হচ্ছে 40, আয়রনের হচ্ছে 56, ক্লোরিনের হচ্ছে 35.5, জিঙ্কের হচ্ছে 65, কপারের হচ্ছে 63.5, পারদের হচ্ছে 200, আর ক্রোমিয়ামের হচ্ছে 52। অনেক সময় ক্রোমিয়ামের অঙ্ক দেয়, এখন যদি পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে দেয় তাহলে সমস্যা হয়ে যাবে অঙ্কে, তাই সেই জন্য ক্রোমিয়ামটাও জেনে রাখা ভালো। নেক্সট, তাহলে এতগুলো জিনিস আমাদের কিন্তু মনে রাখতে হবে। এবারে আমরা যাব হচ্ছে অঙ্কে। তো ফার্স্ট অঙ্কটা কি বলেছে? ফার্স্ট অঙ্কটা বলেছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। এখানে ক্যালসিয়ামের পারমাণবিক গুরুত্বটি দিয়ে দিয়েছে, আর কার্বনের দিয়ে দিয়েছে, আর অক্সিজেনেরও দিয়ে দিয়েছে। তাহলে চলো ফার্স্টে আমি কি বলেছিলাম, রাসায়নিক বিক্রিয়াটি লিখতে হবে। তাহলে রাসায়নিক বিক্রিয়াটি কি? রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে, কি পাবো আমরা রাসায়নিক বিক্রিয়া? এই ক্যালসিয়াম কার্বনেট তার সাথে কে রিয়াকশন করছে? HCl রিয়াকশন করছে, করে আমরা কি পাচ্ছি? কিছুই না, ক্যালসিয়াম ক্লোরাইড পাবো, আর তার সঙ্গে পাবো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর তার সঙ্গে পাবো হচ্ছে জল। এটা বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার নেক্সট কাজ কি আছে আমাদের? নেক্সট হচ্ছে সমতা বিধান করা। সমতা বিধান ছাড়া কিন্তু ভরের নিত্যতা সূত্র তুমি প্রুফ করতে পারবে না। তাহলে সমতা বিধানটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে যেটা দেখতে পাবো, আমরা সমতা বিধানের উপর একটা ভিডিও বানাবো,
আর সেটা খুবই তাড়াতাড়ি আনতে চলেছি। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি মন দিয়ে দেখবে, তাহলে তোমরা কিন্তু সমতা বিধান চ্যাপ্টারটি বুঝে যাবে। সেটা আমরা পরে একদিন আলোচনা করব। ক্যালসিয়াম এখানে একটা আছে, এখানে একটা আছে, খুব ভালো কথা। আমরা না বেসিক্যালি ধাতব পার্টের বদলে অধাতব পার্ট যেগুলো রয়েছে বা অধাতব অংশ যেগুলো রয়েছে সেগুলোর দিকে আমরা ধ্যান দেব। ধাতব পার্ট এমনি সলভ হয়ে যাবে। তাহলে এখানে কার্বন যেটা দেখতে পাচ্ছি, কার্বন এখানে একটা, এখানেও একটা, ঠিক আছে। অক্সিজেন এখানে তিনটে দেওয়া আছে, এখানে দুটো আর একটা তিনটে, তার মানে অক্সিজেনটাও তো মিলে গেছে। তাহলে হাইড্রোজেন এখানে একটা, এখানে দুটো, ব্যাস। আমাদের কিন্তু কি করতে হবে, আমি এখানেই 2 লাগিয়ে দিচ্ছি। কি অবস্থা দেখো, আমরা এখানে 2 অ্যাপ্লাই করব। তাহলে এখন হাইড্রোজেনটাও দুটো হয়ে গেল, ক্লোরিনটাও সঙ্গে দুটো হয়ে গেল। এখানে দেখো ক্লোরিন দুটো হয়ে গেল। তাহলে আমরা একবার মিলিয়ে নিই। এখানে ক্যালসিয়াম রয়েছে একটা, এখানে ক্যালসিয়াম একটা রয়েছে, এখানে কার্বন একটা, এখানে কার্বন একটা রয়েছে, এখানে অক্সিজেন তিনটে রয়েছে, এখানে অক্সিজেন এখানে একটা, এখানে দুটো, এখানে দুটো, এখানে একটা, তার মানে তিনটে হয়ে গেল। নেক্সট হচ্ছে হাইড্রোজেন এখানে দুটো রয়েছে, মানে এখানে দুটো রয়েছে, এখানেও দুটো রয়েছে। ক্লোরিন এখানে দুটো রয়েছে, এখানে ক্লোরিন দুটো রয়েছে। কথা বোঝাতে পারলাম? তাহলে সমতা বিধান হয়ে গেল, মানে এটা ভরের নিত্যতা সূত্র এখন মেনে চলবে। নেক্সট আমাদের কাজ কি? নেক্সট কাজ হচ্ছে একটু মুছে নি, তাহলে বুঝতে সুবিধা হয় আমাদের। নেক্সট হচ্ছে আমাদের দেখতে হবে আণবিক গুরুত্ব বা আণবিক ভর, বা যেটাকে তোমরা আপেক্ষিক আণবিক ভর বলছো। ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা পারমাণবিক গুরুত্ব কত পেয়েছি? 40 প্লাস। কার্বন কত রয়েছে? 12 রয়েছে প্লাস। এটা অক্সিজেন কত রয়েছে? 16 রয়েছে, ইন্টু 3, 16 ইন্টু 3। আবার এখানে ধরো কার্বন ডাই অক্সাইড, দেখো আমাদেরকে দেখতে হবে, প্রশ্নে সবার আগে দেখতে হবে যে কি থেকে কি উৎপন্ন হচ্ছে, কি থেকে কি উৎপন্ন হচ্ছে, তাই তো? এখানে নিশ্চয়ই দিয়ে দেবে কি থেকে কি উৎপন্ন, এখানে হয়েছে যেমন কি থেকে কি উৎপন্ন হচ্ছে। আবার কিছু কিছু অঙ্ক দেখবে কার সাথে কার বিক্রিয়া করানো হচ্ছে, মানে যে দুটো পদার্থের কথা ওরা বেসিক্যালি হাইলাইট করবে সেই দুটো পদার্থের ক্ষেত্রেই কিন্তু আমরা এখানে আণবিক গুরুত্ব বের করে অঙ্কটাকে সলভ করব। তাহলে 40 প্লাস 12 প্লাস 48, 3 × 48, তাহলে 48 আর 40 হবে হচ্ছে 88, প্লাস 12 হচ্ছে 100। ক্লিয়ার? আর কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডের কথা বলেছে, তাহলে এই কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আমরা যেটা দেখবো আণবিক গুরুত্ব, সেটা হচ্ছে কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 2। কেন? কারণ অক্সিজেন রয়েছে দুটো, তাই। নেক্সট স্টেপ কি আছে? 12 প্লাস 16 দুগুণে 32। ওকে, তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে 44। এবার দেখো কার পরিমাণটা দিয়ে দিয়েছে আর কাকে বের করতে হবে। যাকে বের করতে হবে তাকে ডান দিকে রাখো, যার পরিমাণটাকে দিয়ে দিয়েছে তাকে বাঁ দিকে রাখো। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। ঠিক আছে, হলো? আচ্ছা, তাহলে 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে আমরা পেতে পারি, মানে 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড পেতে পারি 100/44 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। আচ্ছা, আমাকে প্রশ্নে এবারে কি দিয়েছে? 66 গ্রাম। 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 100 ইন্টু 46 ডিভাইডেড বাই 44 এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে এবারে আমরা ব্রেক করব।
এটা হচ্ছে 4 হবে, এটা হচ্ছে 6 হবে, এটা হচ্ছে 2 হবে, এটা বলছে 3 হবে, এটা বলছে একে 50 হতে, 3 পাঁচা 15, তাহলে 150 গ্রাম, তাহলে মানে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্নই হবে 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন্সে আমরা কি দেখতে পাচ্ছি, 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট উত্তপ্ত, উত্তপ্ত বলেছে, উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ক্যালসিয়াম ক্লোরেট, ক্যালসিয়াম ক্লোরেট না, সরি, পটাশিয়াম ক্লোরেটের কথা বলেছে। তাহলে রাসায়নিক বিক্রিয়াটি কি হবে আগে সেটা দেখবো আমরা। রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া, একটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেটের সংকেত কি, এটা হচ্ছে KClO3। একে আমি কি করলাম, একে আমি উত্তপ্ত করলাম, হিটেড করলাম বা হিট দিলাম, ভেঙে গিয়ে তৈরি করবে KCl প্লাস অক্সিজেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাবো যে প্রথমে প্রথমে সমতা বিধান করতে হবে, এই তো রিয়াকশনটা তো করেই ফেলেছি, এবার সমতা বিধান করো। নেক্সট স্টেপ, তাহলে পটাশিয়াম ক্লোরিন দেখো সেম পরিমাণই রয়েছে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আর সমস্যা হচ্ছে অক্সিজেনকে নিয়ে, কারণ অক্সিজেন তো সেম পরিমাণ নেই, এখানে 3টে অক্সিজেন, এখানে 2টো অক্সিজেন আছে। তাহলে এখানে 3 আর 2-এ, 3 আর 2-এর লসাগু কত হবে, 6। তাহলে 6 আমাকে বানাতে হবে, তার জন্য এখানে 3 গুণ করে দাও আর এখানে 2 গুণ করে দাও, তাহলে 2 গুণ 3 হয়ে যায় 6, আর এখানেও 3 গুণ 2 হয়ে যায় 6। তবে এখানে, সরি, তবে এখানে 2 আসার জন্য KClটাও কিন্তু 2টো করে হয়ে গেল, তাহলে 2 আমরা এখানেও ব্যবহার করে দেব। তাহলে এটা একটা সমতা বিধানযুক্ত বিক্রিয়া, যেখানে ভরের নিত্যতা সূত্র মেনে চলা হচ্ছে। তাহলে এখানে এবারে আমি যেটা করব, আমাদের কিন্তু এবারে ওই আণবিক গুরুত্বটা ইউজ করতে হবে, তাই 2টাকে আমি বাইরে, কারণ 2টা, এই যে 2টা ইউজ করে, এই 2টা সবার ক্ষেত্রে কাজে লাগবে, সবার ক্ষেত্রে। এখন সবার পরিমাণটা দ্বিগুণই হয়ে গেছে। তাহলে পটাশিয়ামটা কত, পটাশিয়াম 39 প্লাস ক্লোরিন হচ্ছে 35.5 প্লাস অক্সিজেন হচ্ছে 16, 16 গুণ 3 হলো 2 ইন্টু 39 প্লাস 35 প্লাস 48, 2 গুণ, এবার 39 35.5, তাহলে 74.5, 74.5, আর এদিকে হচ্ছে 48, তাহলে 74.5 প্লাস 48। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাবো 2 ইন্টু এখানে 0.5, এদিকে 2 11, তাহলে এখান থেকে পেলাম হচ্ছে 224 নাকি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখো দেখো 112 গুণ 2 হয় 124, 224, 224, 225 হয়ে যাবে এটা, দেখি ঠিক না, 224 না, ভালো করে বুঝবো। ব্যাপারটা হচ্ছে এখানে 0.5 আসছে, আর এদিকে হচ্ছে 8 4, 8 4 12, 2 হাতে 1, 7 4 11, 11, ও সরি সরি সরি, ভুল হচ্ছে, তাহলে 122.5 হচ্ছে। তাহলে 22 দুগুণে তো হয় 44, তার মানে নিশ্চয়ই একটা আন্দাজ আমরা করতে পেরেছি এখানে, এটা হচ্ছে 245, এক্স্যাক্টলি 245। কাকে পাচ্ছি, অক্সিজেনকে। তাহলে অক্সিজেন আর পটাশিয়াম ক্লোরেটের কথা বলেছে, এই অক্সিজেনটা নেব 3 ইন্টু এখানে 16 ইন্টু 2, তাহলে 16 দুগুণে 32, 32 ইন্টু 3,
96। ঠিক আছে, আচ্ছা, ব্যাস। তাহলে আমরা বুঝলাম যে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে পাওয়া যায় 96 গ্রাম অক্সিজেন। ঠিক আছে, তাহলে 1 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে পাওয়া যায় 96 ডিভাইডেড বাই 245 এত গ্রাম অক্সিজেন। 24.5 এত গ্রাম অক্সিজেন, মানে এত গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে পাওয়া যায় 96 ইন্টু 24.5 ডিভাইডেড বাই 245 এত গ্রাম অক্সিজেন। এবার আমরা ব্রেক করব। এখানে ইন্টু 10 করে দাও, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব ডাইরেক্ট, এখানে আর লিখবো না, এখানে লিখি 9.6 গ্রাম অক্সিজেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 9.6 গ্রাম অক্সিজেন কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে। নেক্সট নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, নেক্সট অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে এনটিপিতে, এনটিপি মানে হচ্ছে নর্মাল টেম্পারেচার প্রেসার। তো এখানে আমি দেখতে পাচ্ছি 112 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে পলিচুন মিশাতে হবে বা মিশিয়ে উত্তপ্ত করতে হবে। তাহলে আমরা প্রথমে এর রাসায়নিক বিক্রিয়াটি দেখে নেব, সেটি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডটা হচ্ছে কিছুই না, NH4Cl। তার সঙ্গে পলিচুন, পলিচুন মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, রিয়াকশন হয়ে উৎপন্ন হলো অ্যামোনিয়া। হ্যাঁ, তার সঙ্গে তো অবশ্যই একটা লবণ তো তৈরি করবেই, ক্যালসিয়াম ক্লোরাইড তো উৎপন্ন হবেই। তার সঙ্গে আর কি উৎপন্ন হবে, অ্যামোনিয়া উৎপন্ন হবে। অ্যামোনিয়া NH3, তার সাথে তৈরি করব আমরা, মানে তার সাথে আমরা পাবো হচ্ছে ওয়াটার, জল। ঠিক আছে, এই তিনটে জিনিস কিন্তু উৎপন্ন হবে। তো এর জন্য তোমাদেরকে কিন্তু কিছুটা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এটা অবশ্য প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে রাসায়নিক বিক্রিয়াগুলো। তো এবারে আমরা সমতা বিধান করব। সমতা বিধানের ক্ষেত্রে নাইট্রোজেন এখানে একটা রয়েছে, এখানে নাইট্রোজেন একটা রয়েছে, হাইড্রোজেন এখানে 4টে রয়েছে, আর এখানে দেখো হোল 2 মানে হচ্ছে দুটো, মানে 4টে, দুটো 6টা রয়েছে এপাশে। এপাশে কটা রয়েছে, 3টে, আর এপাশে রয়েছে হচ্ছে দুটো। বাহ, আচ্ছা, তাহলে কিন্তু একটা ডিফারেন্স চলে এলো। কিচ্ছু করার দরকার নেই, এখানে 2 একটা গুণ করে দাও। 2 যেই গুণ করবে, নাইট্রোজেনটাও কিন্তু এখন দুটো হয়ে গেল। এখানে 2 গুণ করে দাও, তাহলে হাইড্রোজেন দেখো 6টা, আর এখানে দুটো, 8টা। এখানে কিন্তু অলরেডি 8টা আছে, নাইট্রোজেন দুটো, তাহলে এই দুটো তো সমতা বিধান হয়েই গেল। ক্লোরিন কিন্তু দুটো হয়ে গেছে, এখানে দেখো ক্লোরিন অলরেডি দুটো রয়েছে। আর ক্যালসিয়াম, আচ্ছা অক্সিজেনের কথা বলি, অক্সিজেন দুটো ছিল, তাহলে এখানে অক্সিজেন কটা রয়েছে, অক্সিজেন এখানে কিন্তু একটা রয়েছে। এবার এখানে কিন্তু আমার অক্সিজেনের জন্য আরো দুটো নিয়ে আসতে হবে। দেখো তখন হাইড্রোজেন কিন্তু 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 10টা হয়ে গেল। তাহলে আমার 10টা যদি হয়ে যায়, তাহলে দেখো লক্ষ্য করো, 10টাই কিন্তু আছে। 4 দুগুণে 8, 8 আর এদিকে 2, 10টাই কিন্তু হাইড্রোজেন আছে। ক্লিয়ার? আমাদের কিন্তু ইকুয়েশনটা সমতা বিধান হয়ে গেল। এখন আমরা কিন্তু অঙ্কটাকে করব। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, 2 গুণ নাইট্রোজেন কত, 14 আছে। ও বাই দ্য ওয়ে, সরি সরি সরি, তোমাদেরকে এবারে প্রশ্নে তাকাতে হবে।
প্রশ্নে যদি তাকাও তাহলে তোমরা কি দেখতে পাবে? তাহলে তোমরা যেটা দেখতে পাবে যে এই যে অ্যামোনিয়ার পরিমাণটা না লিটারে দিয়েছে, অ্যামোনিয়ার পরিমাণটাকে লিটারে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, কি পরিমাণ, কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড? তাহলে কাকে কাকে দরকার আছে? একে দরকার আছে, আর আর কি, আর অ্যামোনিয়ার কথা বলছে, একে দরকার আছে, এই দুটোকে দরকার আছে। ঠিক আছে, সলভ কিভাবে করব? পরিমাণ বলেছে, এখানে পরিমাণটা ঠিক আছে, নর্মাল 2 ইন্টু, আচ্ছা নাইট্রোজেন হচ্ছে 14 হয়ে গেল, হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু 4 হয়ে গেল, ক্লোরিন হচ্ছে 35.5 হয়ে গেল। ঠিক আছে, নেক্সট 2 ইন্টু, আচ্ছা এখানে পাবো হচ্ছে 14, 14 প্লাস 4 পাবো এখানে 35.5। ঠিক আছে, যোগ হয়ে গেল। এখানে কি পাবো? 14 4 18, 18 আর 35, 18 আর 35, 18 আর 35 কত হয়? 43 হয় তো, 43.5 হবে না এটা? 43.5 এটা হবে। এবার 43.5 যখন বলছে, এটা দেখো 43 ইন্টু 2 হয় হচ্ছে 86, তাহলে 87 হবে নিশ্চয়ই, 87 হবে। খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু, 87 হবে, 87। আচ্ছা, তাহলে এই জায়গাটাতে দেখবো আমরা, এখানে কি দেখতে পাচ্ছি? 2 মোল, 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়েছে। 2 মোল মানে কি? 1 মোলের পরিমাণ, মানে 1 মোলের যে আয়তন, সেটা হচ্ছে 22.4 লিটার। তাহলে 2 ইন্টু 22.4 লিটার। তাহলে এখান থেকে আমরা যদি করি 44.8 লিটার। ক্লিয়ার? তাহলে সুতরাং তাহলে 44.8 লিটার অ্যামোনিয়া অ্যামোনিয়া প্রস্তুত করতে করতে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড 87 গ্রাম বিক্রিয়া করবে। আমি এইভাবে লিখলাম, 1 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করবে 87 ডিভাইডেড বাই 44.8 এত গ্রাম, 112 এত লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করবে 87 ইন্টু 112 ডিভাইডেড বাই 44.8। ঠিক আছে, 44.8। ও বাই দ্য ওয়ে, এখানটাতে লেখার দরকার নেই, আমরা চলে যাব এই জায়গায়। আমরা বিক্রিয়া, আমরা এর অঙ্কটা এইখানটায় করি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। তাহলে 87 বাই 44.8, 112। এবার ক্যালকুলেশনটা করি, এটাকে তুলি, তুলে এখানে 0 বানাই। আচ্ছা, একটা জিনিস নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে 4 রাখি তাহলে এটা কিন্তু এর সাথে কেটে যাবে। তাহলে 4-এর ক্ষেত্রে যদি দেখতে হয় 2 দুগুণে 4, 4 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 4 একে 4, 30 নাকি? 4 ওহো, 4 দুগুণে 8, তারপরে হচ্ছে 3 দুগুণে 6,
গন্ডগোল হয়ে যাচ্ছে। দুই দুই দিয়ে যেহেতু কাটছি, চার দুগুণে 8, 3 দুগুণে 6, 1 10, 5 দুগুণে 10। ঠিক আছে? তাহলে সেখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো কি? আচ্ছা, 2 দুগুণে 4, তারপরে হচ্ছে 2 একে 2, 2 একে 2 একে 2, কোনো রকম কোনো গন্ডগোল হচ্ছে না তো আমাদের? না, ঠিকই আছে। ভুলটা কেন হতে যাবে? আচ্ছা, 2 দুগুণে 4, 3 2 একে 2, 1 15, 7 দুগুণে 14.5। ঠিক আছে? তাহলে এত গ্রাম বিক্রিয়া করে। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, কি পরিমাণ মার্বেল পাথরকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সম্পূর্ণ বিক্রিয়া ঘটালে এসটিপিতে 33.6 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে? ঠিক আছে? তাহলে রাসায়নিক বিক্রিয়াটি প্রথমে করব। মার্বেল পাথরের ফর্মুলা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তারপরে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে হচ্ছে HCl এর কথা বলা হয়েছে। এরা বিক্রিয়া করবে, করে কি তৈরি করবে? ক্যালসিয়াম ক্লোরাইড। সেই ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। তার সঙ্গে কি উৎপন্ন করবে? কার্বন ডাইঅক্সাইড প্লাস জল উৎপন্ন করবে। এটা নিয়ম। ঠিক আছে? এবার তুমি দেখো কাকে কাকে দরকার আছে। কাকে কাকে দরকার? কি পরিমাণ মার্বেল পাথর, আর এদিকে হচ্ছে এসটিপিতে কত কার্বন ডাইঅক্সাইড, এই দুটোকে দরকার আছে। এই দুটোকে আমরা চিহ্নিত করে নাও। ও বাই দা ওয়ে, আগে দেখে নাও সমতা বিধান আছে নাকি। ক্যালসিয়াম এখানে একটা আছে, এখানে একটা আছে। ক্লোরিন একটা রয়েছে, এখানে ক্লোরিন দুটো রয়েছে। দুই বসিয়ে দাও। এই দুই বসিয়ে দিলে হাইড্রোজেন হয়ে গেল দুটো। ঠিক আছে? আচ্ছা, অক্সিজেন কটা রয়েছে? অক্সিজেন তিনটে রয়েছে, এখানে দুই আর এক, তিনটে হয়ে গেল। ব্যাস, আমাদের ক্লিয়ার। এবার আমরা কিন্তু সমতা বিধানটা করতে পারি। কারণ সমতা বিধান হয়ে গেছে, এখন আমরা গণনাটা করতে পারি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা আগেও এর অঙ্ক করেছি, তো 100 বলে ডাইরেক্ট লিখে দিলাম। আচ্ছা, এখানে লিটারে চেয়েছে, কার্বন ডাইঅক্সাইডটা লিটার। তাহলে এটা 1 মোল তৈরি হয়েছে, স্বাভাবিক ব্যাপার। 1 মোল হয়েছে মানে, জাস্ট আ মিনিট, আমি দেখব। 44.8, হ্যাঁ ঠিক আছে, একবার চেক করে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে 22.4 এত লিটার। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাই তো? 1 লিটার এর ক্ষেত্রে পাওয়া যাবে 100/22.4 গ্রাম। তাহলে 33.6 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। 100 × 33.6 / 22.4 গ্রাম। এবার আমরা ব্রেক করব। ব্রেক যদি করি আমরা পেয়ে যাব হচ্ছে, এখানে ধরো 11.2 দিয়ে গুণটা মানে কাটবো। এটা হচ্ছে 2 টাইমস যাবে আর এটা 3 টাইমস যাবে। ঠিক আছে? হচ্ছে, তুমি দেখো এখানেও কিন্তু 150 গ্রাম পেয়ে গেলাম। ঠিক আছে? 150 গ্রাম আমরা কিন্তু মার্বেল পাথর পেয়ে গেলাম। এই 150 গ্রাম মার্বেল পাথর থেকেই কিন্তু আমরা 33.6 লিটার কার্বন ডাইঅক্সাইড পাবো। তো নেক্সট আর কোনো অঙ্ক নেই। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আর আশা করি, আচ্ছা বাই দ্য ওয়ে একবার দেখে নিই আমরা, প্রত্যেকটা বিষয়কে আমরা একবার চেক করে নিই। ওকে।
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। তো নেক্সট ভিডিওতে আমরা কিন্তু এই রাসায়নিক গণনার আরো বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো বেসিক্যালি পরীক্ষায় আসা প্রশ্ন। তো ততক্ষণের জন্য স্টে টিউনড অ্যান্ড আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং।